নির্বাচন ঠেকাতে সবশেষ অ্যাকশনে যাচ্ছে ভারত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যুদ্ধের ডাক দিল ভারত। যে কোনো মুহূর্তে বাংলাদেশে কিয়ামত ঘটাতে পারে ভারতের সেনাবাহিনী। নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন শুরু করলো ডক্টর ইউনূস। ভারত চুপচাপ, নির্বাচন আর দুদিন পর, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের দিকে তাকিয়ে নেই ভারত, বরং গভীরভাবে তাকিয়ে আছে। 12 তারিখে নির্বাচন নয়, সুনামি হবে। শেখ হাসিনার খেলা শুরু। শেষ মুহূর্তে ফেসে গেলেন ডক্টর ইউনূস ও নাহিদ ইসলাম। 12 তারিখে নির্বাচন না, রীতিমতো সুনামি হতে চলছে। কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে, এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। জীবিত থাকে ডক্টর ইউনূস, ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করে। বিদেশে কথিত বিপ্লবীদের অনেকের নাগরিকত্ব নিয়েছেন, যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছে। নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। আজকে থেকে অন্যরকম একটা দিন শুরু হলো। একদিকে ঈদের মতো আনন্দ উৎসব, অন্যদিকে নিরাপত্তা, চ্যালেঞ্জ, সবগুলো মিলায় বাংলাদেশের বহুদিন পর একটা ভিন্ন রকম ভোটের আমেজ। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমন পীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে 4 দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে, সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা এখন তাদের কাছেও স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলেই তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন, এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়করভাবে এই তালিকায় রয়েছেন 9 জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপিও। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো সাঁতরে পাতরে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিটটান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে।
কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল, এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে ৬৬ কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল, তারাও এখন সুর পাল্টাচ্ছে। কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে, তখন সরকারের অস্বস্তিত্ব গোপন করতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা, সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাফ জানিয়ে দিয়েছে দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে। এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল, সেই সিভিল সোসাইটির সদস্যরাও এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে। অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইঁদুর লাফিয়ে পড়ে, সেই ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না, অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় এড়ানোর চেষ্টা, এটা কিসের ইঙ্গিত? অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি, তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন, অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমোঘ বাণী, সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ, পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন, গায়ে কাদা লাগবেই, আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত। বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার কথাগুলো আরো তীক্ষ্ণ। তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে। তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি, কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন, তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। তিনি যখন বলেন ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি। রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা। বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়ে নতুন এক সংকট তৈরি করেছে। বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ, আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির উপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে। তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা নেই। অন্যদিকে সরকার নিজের তৈরি করা ইনকিলাব মঞ্চও এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। শোনা যাচ্ছে যে 3টি বড় ইস্যু, বন্দরের অচল অবস্থা, পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে। সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য। এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। মানে ইউনূসের পক্ষে তো একেবারেই সম্ভব নয়, কারণ ইউনূস নির্বাচিত সরকার নয়। ডক্টর ইউনূস আসলে এখন আক্ষরিক অর্থে একা। তার বশংবদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে, পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট খুঁজছেন, আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু সাজতে ব্যস্ত। চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা, তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয়। ডক্টর ইউনূস হয়তো নির্বাচনটা জোর করে ফেলবেন, কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই। শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয়, বরং তার ভয়ঙ্কর অসুয়া, ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির, রাজনীতির করুণ পরিণতি তার। মূলত একদল স্বার্থান্বেষীর কারণে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টা ইউনূস এখন ঘরে বাইরে একা। তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই, না পারলেও তো মুক্তি নাই। এই টালমাটাল অবস্থায় দেশের ভবিষ্যৎ আপনিই জানেন, অন্ধকার, অন্ধকার এবং অন্ধকার। ভালো থাকবেন সবাই। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জানি আপনাদের ভিডিও হয়তো বা খারাপ লেগেছে অথবা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যদি খারাপ লেগে থাকে তবুও জানিয়ে যাবেন। আপনি কোন জায়গা থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন একটু জানিয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।